বাংলাদেশের তেলের কি অবস্থা এই মুহূর্তে জানো নাকি? আমি তো জানি সরকারি স্টেটমেন্ট অনুযায়ী তো অনেক তেল আছে বাংলাদেশে। আচ্ছা, আচ্ছা। না আমরা তাই শুনছি। আবার অনেকের ইয়েতে বড়, বড় লাইনও দেখছি। গ্যাস স্টেশনের বাইরে, পেট্রোল পাম্পের বাইরে দেখতেছি যে মানুষ যেমন কালকে একটা দেখলাম যে সারা রাত অপেক্ষা করে মোটরসাইকেলের উপর ঘুমায় গেছেন। মানে মোটরসাইকেল লাইনে রেখে। চিন্তা করুন। আবার আরেকজন ব্যক্তি বলতেছিলেন যে আমরা যদি ৬ ঘন্টা লাগে আমাদের তেল নিতে, তাহলে আমি মোটরসাইকেল চালাবো কতক্ষণ এবং আমি দিনের কাজ শেষ করবো কখন? তো হুইচ ইজ ট্রু। আবার বাংলাদেশে তেল আসছে এটাও শুনলাম যে মনে হয় এই মাসে মনে হয় ৪টা জাহাজ আসার কথা, তার মধ্যে ২টা মনে হয় চলে আসছে, আর আরো ২টা মনে হয় চলে আসবে সামনেই। আবার বাংলাদেশ যেমন সরকার অনুমতি পাইছে যে ইরান তাদেরকে আসতে দিবে, আমরা এটা নিয়ে অলরেডি খানিকটা কথা বলছি। তারপরে আছে বাংলাদেশ হচ্ছে এর সামনে যদি ১ মাস যেমন সরকারের কাছে নাকি তেল মজুদ থাকে বাংলাদেশ সরকারের কাছে, আবার কেউ কেউ বলে ২ মাস মজুদ থাকে। ২ ধরনের তথ্যই পাইছি। সেই জায়গা থেকে বাংলাদেশে কি আসলে তেল এখন রিজার্ভ করার একটা মনে হয় চেষ্টা করা হচ্ছে, যাতে করে পরিস্থিতি যখন আরো খারাপ হবে সেটার সময় যেন তোমার তেলটাকে আরো প্রপারলি ডিস্ট্রিবিউট করা যায়, যাতে কোনো কিছু পুরোপুরি বন্ধ না হয়ে যায়, এরকম একটা চিন্তা ভাবনা আছে হয়তো। আরেকটা জায়গা আছে যে তেল নতুন করে যে কেনা হচ্ছে সেটার জন্য দেখলাম যে আমরা তো গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে $2 বিলিয়ন প্রায় হচ্ছে ঋণ নেওয়া হচ্ছে আইএমএফ থেকে তো মনে হয় নেওয়া হচ্ছিল। খুঁজতেছিল তখন। আচ্ছা, খুঁজতেছিল। হ্যাঁ, তো কারণ এই যে নতুন যে তেল কেনা হচ্ছে এখন, যে এপ্রিল মাস বা মে মাসের জন্য যে তেলের অর্ডার দেওয়া হচ্ছে, সেটা জন্য মনে হয় প্রায় 350 বা $333 মিলিয়ন এক্সট্রা পে করতে হয়েছে 2টা জাহাজের জন্য, যেহেতু তেলের দাম বেড়ে গেছে। তো ওই টাকা আসলে বাংলাদেশ তো আসলে একটা চাপে পড়তে পারে, কিন্তু বাংলাদেশের মূল সমস্যাটা হবে যদি সরবরাহ নাও হয়, মূল্য একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে, যে মূল্যটা হ্যাঁ, এটা একটা মেজর একটা জিনিস। দিকে নট অনলি কস্ট তো বেড়ে যাবে, আর আমি যেটা এখনো ওয়ারিড যে হলিকে সাপ্লাইটাই হলিকে বাংলাদেশের মেজর সমস্যা এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে। কস্ট বাড়লে আমার না, কষ্টের ধাক্কাটা আমাদের লাগে নাই হয়তো এখনো, সামনে লাগবে। আর আরেকটা জিনিস যে আমাদের এই যে অলরেডি বাংলাদেশে গরম পড়া শুরু করছে, তো গ্রীষ্মকাল আসতেছে, তো ওইটাও একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে যে অনেক বাসায় এতদিন হলে গিয়ে কারেন্ট চলে গেলে তারা হলে গিয়ে জেনারেটর চালায়, তো জেনারেটর চালালে সেটার জন্য তেল লাগে, সবকিছু লাগে। তো এইগুলাও কিভাবে তারা ব্যাক দিবে, এটাও আসলে হাই কস্ট, সাপ্লাই ইস্যু, চিন্তার বিষয়। তো আমার যেটা মনে হচ্ছে যে মানে উই আর স্টিল কাইন্ড অফ, মানুষজন বুঝতেছে যে সিচুয়েশন খারাপের দিকেই যাচ্ছে, বাট আমার কাছে মনে হইতেছে যে মানে প্রিপারেশন ওয়াইজ বা যেসব স্টেটমেন্ট দেওয়া হচ্ছে বা যা করা হচ্ছে, বাংলাদেশ ইজ কাইন্ড অফ আনপ্রিপেয়ার্ড ফর হোয়াটস কামিং, মানে সামনে কি হবে এগুলো। এটা আনপ্রিপেয়ার্ড কি বলা যাবে? সরকার তো বলছে যে তারা, যেটা বললাম যে একটা তেল আছে একটা ব্যাপার, আবার তেলের জন্য প্রস্তুতিও আছে, সরকার অলরেডি অর্ডার দিচ্ছে যথেষ্ট পরিমাণে যাতে করে তেল সংকট না হয়। তো সরকার তো মানে যে পরিস্থিতিটা যে জটিল হবে, এই জটিলতাটা তো সরকার মনে হয় চিন্তা করছে তো, এবং সরকার চিন্তা করতেছে। গত সরকার হলে গিয়ে তো প্রায় $40 মিলিয়ন or $30 মিলিয়ন, I forgot the exact figure, পরে কমেন্টে মেবি অ্যাড করে দিব। তারা হলে গিয়ে হাওরে সোলার প্যানেল বানাবে, তারা ওইখান থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। ওই প্রজেক্টে কিছুই হয়নি। তো সরকারের কথা কি আমরা কি ওইভাবে রিলাই করে কি ক্রাইসিসের দিকে যাচ্ছে, ওইটা কি আমরা কি মানে উই বি লাইক এভরিথিং হ্যাপি, লাইক সে চিন্তামুক্ত থাকবো? এটা তো বলে তো লাভ নাই। বাংলাদেশ হলে অনেক কিছু কথা বলছে যে মুভ টুয়ার্ডস আ গ্রিনার অল্টারনেটিভ টু ফুয়েল, কারণ আমরা এনার্জি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি না। তারা তো ওইগুলো করেও নাই পাস্টে, ওই জাস্ট হলে গিয়ে কনসালটেন্সি টাইপেরই কাজ করে গেছে। যে কনসালটেন্সি দিছে যে বাংলাদেশে কোথায় উইন্ড ফার্ম বানাইলে ভালো হয়, সেখানে হাজার কোটি না, অনেক কোটি টাকা খরচ করা হয়েছে ওইটার পিছনে। ওই প্রজেক্টের টিকিটুকুও দেখা যায় না, টিকিটাও নাই। তো ফিলিক্সের আমি যখন আমি পড়াশোনা করতেছিলাম ইঞ্জিনিয়ারিং, একটা
পেরে গেছি। তো কোন অফ ফিলিপসের ম্যাপে দেখি কি বঙ্গোপসাগরে তারা হলে গিয়ে এক্সপ্লোরেশনের ম্যাপ আছে। তারা হলে গিয়ে এক্সপ্লোর করছে বাংলাদেশে। আচ্ছা, আচ্ছা। অয়েল আছে, অয়েল অ্যান্ড গ্যাস। মানে তারা হলে গিয়ে they are paying for gas exploration, they're paying for consultancy, things like that. But তারা হলে গিয়ে যে এনার্জি ইন্ডিপেন্ডেন্ট যে হইতে হবে বাংলাদেশে, এরকম একটা ক্রাইসিস এনি টাইম অফ দ্য ডে হইতে পারে। আজকে না হোক, 2014 হয় নাই, 15 হয় নাই, 16 হইতে পারে। পারতো। যেকোনো সময় হইতে পারে। পারতো। তারা ওই প্রিপারেশন কখনোই নেয় নাই। সবসময় একটা নির্ভরশীলতা বা distraction কারণ এইটা তোমার ওই যে distract করছে মানুষকে। ডিস্ট্রাক্ট এবং হচ্ছে তুমি যে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারো, আবার হচ্ছে অর্থনীতির উপর তোমার কন্ট্রোল থাকে। মানে তুমি এটাকে একটা টুল হিসাবে, পলিটিক্যাল টুল হিসাবে ইউজ করতে পারো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওই যে বললাম না, মানে আমি এই প্রজেক্টের কথা মনে হয় হাওড়বাসীরাও যারা আছে তারাও মনে হয় জানে না যে এখানে প্রজেক্ট হওয়ার কথা ছিল। তারা সোলার প্যানেল নাকি বানাবে। আমিও নিজেও কখনো জানতাম না। মেবি আমি ওভাবে ফলো করিনি, দেখে হইতে পারে। তো তারা তাহলে সবই দেখলে মনে হচ্ছে তো তারা পুরোপুরিভাবে একটা গ্রিনার ইনিশিয়েটিভ নিচ্ছে। বাট বাংলাদেশ কখনো হয়নি। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ গ্রীষ্মকালটা যেহেতু আসছে, বাংলাদেশে অনেক গরম পড়বে, পড়বে। The weather is not gonna get any cooler. So ওইগুলো কিভাবে ট্যাকল দিবে I have no clue. কারণ আমরা তো থেকে তো ইন্ডিয়া থেকে তো আমি জানি না এখন was the percentage কি মানে বিদ্যুৎ এখনো কিনে থাকি ইন্ডিয়া থেকে। ওই যে আদানির সাথে যে চুক্তি আছে, সেই চুক্তির যে পরিমাণ সেটা তো আমরা কিনতে থাকি। সেটা আমাদেরকে কিনতে হয়, পে করতে হয়। রূপপুর প্রজেক্টের তো কোনো আপডেট তো নেই। রূপপুর হচ্ছে কাজ শুরু হবে এখনো, মানে রূপপুর কি বাংলাদেশ অলরেডি ডিস্ট্রিবিউশনে অ্যাড হয়েছে কিনা সেটা আমি সঠিক জানি না। তো আর তাদের তো সবই হয়ে গেছিল, আমি যতটুকু জানতাম। আমার কাছে রূপপুর প্রজেক্ট যে হলতে ছিল, এরপরে আমার মনে হয় না কোনো কিছু শুরু হয়েছে। রূপপুর প্রজেক্ট বেসিক্যালি একটা তো হল মানে থামিয়ে দেওয়া হয়েছিল যখন রাশিয়া ইরান ওয়ার হয়, তখনের পর থেকে। তো তারা তো 2017 সালে কনস্ট্রাকশন শুরু করছে। আচ্ছা, আমি অলরেডি যে আজকে এবং এই সপ্তাহের খবর দেখাই দিতে পারি দর্শকদের সাথে। আমরা এই সপ্তাহে রূপপুরের প্রকল্পের 2টা আপডেট আসছে। একটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং শুরু হবে 7 এপ্রিল এবং বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে জুলাইতে। সো এই 2টা হচ্ছে 7 এপ্রিল এবং জুলাইতে। হ্যাঁ। গত সরকার কিন্তু বলছিল কমিশন ডেট মানে 2025 সাল। I might be wrong, you know, like I'm not sure. এটা তো 2025 হইলে যে 26এই হচ্ছে, দ্যাটস ভেরি মানে কি বলবো, বাংলাদেশের স্ট্যান্ডার্ডে তো এটা অলরেডি বিশাল একটা ব্যাপার। কারণ বাংলাদেশে তো আমরা দেখি যে 8-10 বছর প্রজেক্ট ডিলে হয়, তাই না? যেটা 2010 সালে হওয়ার কথা সেটা 2020 সালে হয়। সরকার যেমন ওই পদ্মা সেতুর ক্ষেত্রে শুধুমাত্র একটু ডিফারেন্টলি কাজ করছিল, নির্বাচনের আগে মানুষকে দেখানোর জন্য ওগুলো সব খুলে টুলে দিয়ে তারপরেও কাজ চালাইছে, কিন্তু খুলে দিছে আগে। সেম ভাবে যেমন রূপপুরটাও তো যেমন উদ্বোধন, বিল্ডিং হওয়ার পরপরই উদ্বোধন করে ফেলছে, যাতে করে দেখে নির্বাচনী কাজে ব্যবহার করা যায়। তো হাসিনা এই চুরি ডাকাতির ভোটের মধ্যেও আসলে এক ধরনের কি বলবো, যে মানুষকে আবার দেখাইতো যে হচ্ছে একটা করে, যে দেখো আমি রূপপুর বানাইছি, একটা বিল্ডিং বানাইছি বিশাল, এটাতে প্রচুর দুর্নীতি করছি, এটা বলতো না, কিন্তু বাকিটা করতো। তো এটা তো আছে। আর এমনি মেইনলি রাশিয়া হলিকে দেবে কাইন্ড অফ ব্যাক অফ দ্য ওয়ার্ক। তারা বলছে যে হলিকে না, এটা প্রজেক্ট আনএফেক্টেড। তো যখন হলিকে 2022 সালে নাকি 23 সালের যে যখন হয় 2022 সালে যে রাশিয়ান ইনভেশন অফ ইউক্রেন হয়, তখন হলিকে অনেক স্যাংশন দেওয়া হয়েছিল রাশিয়ার উপর। তো হলিকে যে টাকা পয়সা পাঠানো বা ইন্টারন্যাশনাল স্যাংশন রেস্ট্রিকশনস অফ মুভমেন্ট এর জন্য রাশিয়া কাইন্ড অফ হ্যাড টু ব্যাক অফ ফ্রম দ্য প্রজেক্ট। তো এটা একটা জিনিস। তো এরপরেও তো যদিও আমি জানি যে হলে ফার্স্ট ওই জিনিসগুলো, ওই যে বড় দেখেন বাংলা ওয়ার্ড ইউজ করতেছি, ওই বড় খাম্বাগুলো যেখানে দেখা হয়, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি ওইগুলোকে কুলার বলে। সো ওইখানে অ্যাকচুয়ালি কিন্তু চিঠা রিয়েক্টর বা কিছু নাই। সো দিস ওয়ার্কস অ্যাজ এ কুলার। তো আমি জানি যে কংক্রিট কুলার গুলা হলে তবুও 2024 সালে কমপ্লিট হয়েছে। 2024 সালে শেখ হাসিনা থাকার সময় তখন বলা হয়েছিল যে রোসাতম, আই মাইট বি প্রোনাউন্সিয়েশনটা রং হতে পারে, রোসাতম তারা নাকি আরো 2টা রিয়েক্টর বানাবে।
তারা 2টা রিয়েক্টর বানাবে, একটা রিয়েক্টর স্টেশন একটা 2টা বানানোর কথা ছিল তখন। তো I don't know what happened after that. তো I don't know, like let's say, but যদি বলে যে হলে গিয়ে এই বছর থেকেই তারা হলে গিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই দেবে, that's gonna be a great news. Really, I'm really hopeful যে আমাদের যে এনার্জি ক্রাইসিস বা যেসব ইলেকট্রিসিটি আমাদের জ্বালানি পুড়ে যেগুলো ইলেকট্রিসিটি উৎপাদন করতে হয় সেইগুলোতে মানে we are gonna be very, very, very like I know. একটা খবর দেখি, ঠাকুরগাঁয় জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড। সিলেটেও শুনলাম যে এরকম দেখলাম তো। তোমার ইয়া থেকে অফিস থেকে, মেয়রের অফিস থেকে বা কোথাও থেকে মনে হয় কার্ড নিতে হবে আর কি, ওনারা ডিসাইড করবেন কার তেল লাগবে কার লাগবে না। তো এই যখন পরিস্থিতি তখন একই সাথে মন্ত্রী মহোদয়রা বলছেন আবার কিছুটা যে কোনো সংকট নাই, এই দুটা হচ্ছে কিছুটা কনফ্লিক্টিং। ওনারা মনে হয় যে এইটুকু ইয়ে করতে পারেন যে কিছুটা জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে বা এটা ডিস্ট্রিবিউট করতে হয়তো তাদের একটা হিমশিম খেতে হচ্ছে, দ্যাটস এটা আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু কোনো ধরনের সমস্যা নাই এই কথাটা বলাটা মনে হয় যে ব্যাপারটাকে একটা এড়িয়ে যাওয়ার মতো। যাক আমরা বাংলাদেশ হ্যাঁ সব মানে I think মানে preventive কয়েকটা মেজার নেওয়া উচিত while we have the time to do so. I think, yeah. এটা তো যে গত সপ্তাহে কিছুটা আলোচনা করছিল যে শর্ট টার্মে এই মুহূর্তে বাংলাদেশ কি করতে পারে এই বিষয়ে আমরা গত সপ্তাহে কিছুটা আলোচনা করছিলাম, সেইখানে ইয়ে করতে পারেন, আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে কিছু আইডিয়া পাবেন এটা আসলে অনেক কিছু করা আছে। বা ইভেন এর বাইরেও পত্রপত্রিকা টিভিতে অনেকে যারা জ্বালানি বিশেষজ্ঞ আছেন তারা আরো অনেক স্পেসিফিক সাজেশন দিচ্ছেন কিভাবে হচ্ছে এটাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া যায় বা ভবিষ্যতে হচ্ছে এই ধরনের পরিস্থিতি থেকে নিজেদেরকে আরো একটা কি বলো যে দূরে রাখা যায়, সেটারও যেটা বলছিল যে লং টার্ম একটা ভিশন বা লং টার্ম চিন্তার জায়গা আছে।